যাই হোক, আমাদের আজকের ব্যবহারিক ক্লাসে স্বাগতম। ব্যবহারিক এবং তত্ত্বীয় দুটাই। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা বাসায় ঠিকমতো চর্চা করবেন। আপনারা জানেন যে নিজের দক্ষতা অর্জনের বিকল্প নেই, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই, এটা আপনারা খেয়াল করবেন। এই জন্য আপনাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়তই আপনাকে অনুশীলন করতে হবে। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিল্প মাধ্যম তত্ত্বীয় ব্যবহারিক। কারণ আমি এখন পড়াতে আপনারা এখানে দেখেছেন আমাদেরকে শিল্প মাধ্যমের তত্ত্বীয় ক্লাস করতে হবে 12টা। আমাদেরকে ব্যবহারিক তত্ত্বীয় ক্লাস করতে হবে 12টা, এবং শিল্প মাধ্যমের সাথে রিলেটেড কিন্তু সব কিছুই। আমি যখন এই ড্রয়িং নিয়ে তো ব্যবহারিক ক্লাস করব, তখন আমাকে অনেক কিছুই বলতে হচ্ছে। এই জন্য আসলে তত্ত্বীয় ব্যবহারিক একটার পরিপূরক। আর ব্যবহারিকটা হচ্ছে আপনাকে সপ্তাহে প্রতিদিন, শুধু ছুটির দিন বাদে প্রতিদিন যে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা 1 ঘন্টা করে যে একটা ক্লাস করবেন, বা 2-3 দিন পর পরে যদি আমরা ক্লাস করাই, এগুলি যে আপনার যখন লকডাউন থাকবে না, সেটা হচ্ছে ব্যবহারিক। আমরা এখানে জিনিস দিব, ওইটা দেখে দেখে বসে বসে আঁকবেন, এবং আপনার কারটা ভালো হচ্ছে, কারটা খারাপ হচ্ছে, কারটা কেন খারাপ হচ্ছে, কার কী দিকে মনোযোগ দেওয়া দরকার, এই জিনিসগুলি যখন আলাপ করব, তখন ওইটা হচ্ছে পুরোপুরি ব্যবহারিক। কিন্তু এখন আমরা যেহেতু আমরা তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি কিছু জিনিস আঁকতেও দেখাবো, কিছু জিনিস এই ব্যবহারিকও দেখাবো, সেই জন্য দুইটাই একসাথে করলাম, তত্ত্বীয় এবং ব্যবহারিক ক্লাস। আশা করি আপনারা এই এখন থেকে বিশেষ করে হিস্ট্রি অফ আর্ট বাদ দিয়ে, এবং যখন এই শিল্প মাধ্যমের ক্লাস করতে বসবে, তখন আপনাদের যে ওই বাড়ির কাজের খাতা যেটা বলছে, এটা আপনাদের সাথে যাতে থাকে। আপনারা সবাই বাড়ির কাজের খাতা আছে নাকি? না থাকলে ওইটা স্কেচ খাতাটা নেন। হ্যাঁ, বাড়ির কাজের খাতা, হ্যাঁ আপাতত এটা নেন। এখন ব্যবহারিক ক্লাসের জন্য ওইটা। হ্যাঁ, যারা বাড়ির কাজে পরে আপনারা এখান থেকে ওই আলাদা করে নিয়ে তাহলেই হবে। এখান থেকে প্রয়োজন ওই যে এক ফর্মা বের করে নিয়ে আলাদা বাদাই করে দিতে পারেন, সমস্যা কি? যাই হোক, আপনারা ওই যে বললাম 100 থেকে 120 পৃষ্ঠার খাতা বাজার থেকে কিনবেন, সাদা ভালো কাগজের খাতা। আর যদি মোটা ডাল দিয়ে বাদাই করে নিতে পারেন ভালো, এই একদম 12টা খাতা বাদাই করে নেবেন এই জুলাই থেকে জুন পর্যন্ত 2 সেমিস্টারের জন্য। আর যদি মনে করেন যে না এই 1 সেমিস্টারেরটা বানাবেন, 6টা খাতা বানিয়ে নেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনাদের খাতা জমা দেওয়া আজকের এই লকডাউন পিরিয়ডে, যেখানে ব্যবহারিক ক্লাসের সংকট হবে, সুতরাং এই খাতার বিকল্প নেই। আমরা কিন্তু ব্যবহারিক নাম্বার কিন্তু খাতা দেখেই দিব, ব্যবহারিক ক্লাস দেখেই দিব, ব্যবহারিক পরীক্ষা দেখেই দিব। সুতরাং এই চর্চাটা আপনাকে করতেই হবে। কারণ আপনি এখান থেকে বের হয়ে যাবেন, আপনি কিছুই করতে পারবেন না। বাচ্চাদের সামনে একটা আম আঁকতে বললে পেঁপে আঁকবেন, পেঁপে আঁকতে বললে আম আঁকবেন, এরকম যাতে না হয়। আমি একটা আম আঁকি, হ্যাঁ, কথার ফাঁকে কথা হবে। আপনি যদি একটা আম আঁকেন, এই একটা আম ধরেন, এটা একটা আদর্শ আম, এটা একটা ক্লাসিক্যাল আম। পাতাটা এসে এখান দিয়ে আমি আগে পাতার একটা মাঝখানের কীভাবে আঁকছি, পাতার একটা শিরা দিলাম। আম পাতাটার শিরাটা এরকম হয়, আবার একটু বটাটা থাকে, বটা থেকে উপরের দিকে এসে দেখে দেখে আঁকার দরকার নেই, দেখে দেখে আঁকবেন না। দেখেন এই আম পাতা এরকম এসে একটু লম্বা হয় এবং আগাটা একটু চিকন হয়, আর এগুলো একটু সুন্দর করে সাজানো থাকে। এগুলি আম পাতা, আম, এগুলি আপনার ছবি দেখে দেখে আঁকবেন না, মেমোরি থেকে আঁকবেন। আপনি গাছের মধ্যে আমটা কিভাবে দেখছেন, কয়েকটা আম একসাথে এরকম করে এসে আরেকটা আম যদি মনে করেন যে এখান দিয়ে হয়ে আছে এটার পিছনে, তাহলে এইভাবে এসে এই আরেকটা পাতা, এখান দিয়ে আরেকটা পাতা আছে, আরেকটা পাতা, এটা একটা ডালের মধ্যে আছে, এখান থেকে আরেকটা বটা বেরোয় এসে এই জায়গায় এসে এখান দিয়ে আরেকটা পাতার অংশ, আরেকটা আমের অংশ দেখা যাচ্ছে, আরেকটা আমের অংশ দেখা যাচ্ছে, পিছনে চলে গেছে। এখান দিয়ে আরেকটা এসে এই আরেকটা আম বেরোচ্ছে, বেরোয়
এখান দিয়ে এরকম এসে আর একটা বাচ্চা আম দেখা, তখন এটা মুছে ফেলতে হবে। এটা পিছনেরটা আম, সামনেটা। হ্যাঁ, এইভাবে করে আপনি আস্তে আস্তে কিন্তু এখন আপনাকে আপনি যদি আপনি আসলটাই আঁকতে না পারেন, একটাই যদি আঁকতে না পারেন, আপনি পরবর্তীটা কেমনে আঁকবেন, তাই না ব্যাপারটা? তো এখন একটা আদর্শ আম কিরকম, এই ঠিক এইভাবে এসে এখান থেকে একটু চিকনে এসে এখান থেকে একটু নাভির মতো থাকে, এরকম হচ্ছে আদর্শ আম। তো এইভাবে করে আপনি একটা আম, তারপর আপনাকে যদি একটা পেঁপে, এটা পেঁপের ধারণাটা কেমন? পেঁপের ধারণাটা হচ্ছে যে একটা বটাটা একটু মোটা থাকে। তারপরে আঁকার কিছু কৌশল আছে, কৌশল বড় কথা, আপনি ফ্রি হ্যান্ডে আঁকার প্র্যাকটিস করবেন। কৌশল তো কিরকম আছে, আপনি এখানে একটা বৃত্ত দিলেন, ছোট বৃত্ত, এখানে একটা বড় বৃত্ত দিলেন, তারপর এখানে এসে এইভাবে করে এসে এটা মিলিয়ে দিলেন, এখান দিয়ে এসে একটুখানি এরকম করে দিয়ে এইভাবে মিলিয়ে দিলেন, তারপর আপনি এটা মুছে ফেললেন। এটা হচ্ছে একটা কৌশল। এটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন দেখাবেন এইভাবে দেখাবেন, কিন্তু এটা আর্টিস্টিক কৌশল নয়। আর্টিস্টিক কৌশল হচ্ছে আপনাকে পুরো জিনিসটা বুঝিয়ে দিতে হবে। যে এইটা কেন দিলাম, পেপের মধ্যে একটু ভাগ ভাগ দাগ থাকবে দেখবে। তো এইটা ড্রয়িং। এই যে আমি আপনাদেরকে আজকে পড়াবো, আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে শিল্প মাধ্যম তত্ত্বীয় ব্যবহারকে। তার মধ্যে আজকের আলোচ্য বিষয় কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য বাস্তববাদী রেখাচিত্র। আজকের আলোচ্য বিষয় এগুলো, কিন্তু এটা মুছে ফেলি, হ্যাঁ, কারণ এটা দেখে দেখে আঁকার ব্যাপার নেই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, এটা কোনটা ভালো কোনটা খারাপ, বাস্তববাদী রেখাচিত্র। আমরা এর আগে পড়েছি রেখাচিত্র, এটা হচ্ছে বাস্তববাদী রেখাচিত্র। বাস্তববাদী রেখাচিত্র আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তববাদী মানে রেখাচিত্র, বাস্তববাদী রেখাচিত্র। রেখাচিত্র আমি একটা ওই বললাম না সেদিন একটা, হ্যাঁ এমনি হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো বাস্তববাদী রেখাচিত্রটা কি? মানে একটা জিনিস আঁকবেন, যেমন ধরেন আমি যে একটু আগে একটা আম বা পেঁপে আঁকলাম, এখন আমি যদি একটা কাচের গ্লাস আঁকি, এই যে আমি কাচের গ্লাসের উপরের অংশটা এইভাবে দিলাম, তারপরে এই গ্লাসটাকে আমি এইভাবে দিলাম, এইভাবে দিয়ে একদম একদম ঠিক এইভাবে দিলাম, এইভাবে দিলাম। এটা একটা কাচের গ্লাস, এটা একটা গ্লাস, যেহেতু এদিকে লাইনটা দেখা যাচ্ছে, এটা কাচের গ্লাস। কিন্তু এটা কিন্তু বাস্তববাদী রেখাচিত্র নয়। এটা আপনি আকার শিখেছেন যে একটা কাচের গ্লাস দেখতে কেমন হবে। এটাকে আমি যখন বাস্তববাদী রেখাচিত্র বলবো, তখন আমি দেখবো যে এখানে কাচের গ্লাসের পিছনের লাইনটা কিছু দূর দেখা যায়, কিছু দেখা যায় না। এদিকের লাইনটা একটু দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে না। এখানে এসে মিলিয়ে গেছে, এখান থেকে শুরু হয়ে গেছে ডার্ক। আর এখানে কাচের গ্লাসের নিচে যেহেতু একটু গাঢ় আছে, এখানে একটু গাঢ় লাইন হবে, এখানে একটু গাঢ় টোন থাকতে পারে, এখানে একটু গাঢ় টোন থাকতে পারে। তারপর এখানে পানি থাকলে এরকম করে একটু লাইন দেখা যাবে। আপনি যেরকম সাধারণ রেখা আকার আঁকতে গেলে যেরকম সরাসরি দিয়ে দিবেন এরকম না, এখানে একটু টোন থাকতে পারে। তারপরে এখানে এসে কোথাও লাইনটা মিলিয়ে গেছে, কোথাও লাইনটা, এইভাবে করে আলো ছায়ার ব্যবহার। মানে যে কোনো ড্রয়িংয়ের মধ্যে যখন আপনি আলো ছায়ার ব্যবহারটা দেখাবেন, তখন সেটা হবে বাস্তববাদী রেখাচিত্র। আমাদের রেখার মধ্যে আলো ছায়ার ব্যবহারটা দেখানো, যেমন আমি একটু আগে আম এঁকেছিলাম, একটু আগে যে আম এঁকেছিলাম, এই আমটা একটু বড় করে আঁকছি কারণ আপনারা নাহলে দেখা যায় না। আমি কাগজ ব্যবহার করতে পারি, পেন্সিল কাগজ, কিন্তু এটার জন্য ক্যামেরা আবার শর্ট করতে হবে, আমাকে দেখা যাবে না, এটা অনেক জটিলতা আছে। তবু এটা পরে আমরা করব এটা কিভাবে, কারণ এই কার্টিজ পেপার যখন ব্যবহার করবেন, কার্টিজ পেপারের দুইটা দিক আছে, একটা হচ্ছে একটু খসখসে দিক, আর একটা হচ্ছে একটা প্লেন দিক। দেখবেন একটা চিকচিক করে, একটা হাতের সাথে প্লেন পিছলা খায়, একটা হাতের সাথে খসখস করে। আচ্ছা বলছি, আপনি যখন এই খসখসে দিকটাকেই আপনি ছবি আঁকার জায়গা হিসেবে ব্যবহার করবেন। আর যখন চিকচিক করে যে জায়গাটা, আমরা যখন ওই যে আপনাদেরকে ডিজাইন ক্লাস করাবো, আপনাদের আরেকটা বিষয় আছে না এখানে, আপনাদের আরেকটা বিষয় আছে, যেমন ধরেন বেসিক ডিজাইন 7 নম্বরে একটা ব্যাপার আছে বেসিক ডিজাইন। এই যখন বেসিক ডিজাইনের কাজের যখন করাবো, তখন কিন্তু কার্টিজ পেপারের চিকচিকি দিকে করতে হবে।
অনেক কিছু আছে এখানে। আপনারা নিজেদেরকে অনেক স্কিল করতে হবে 6 মাসের মধ্যে। এই জন্য আপনাদের সময় নষ্ট করার কোনো সময় নেই। এটা ওনাদেরকে তো বলছে অলরেডি যে আপনারা বাচ্চাদেরকে, আপনারা ছাত্রদেরকে প্রতিদিন এনে ক্লাস করানোর জন্য উপদেশ নির্দেশ চাপ দেওয়া হচ্ছে। তার মানে বুঝেন যে, কারণ এটা এই আপনাদের এই ট্রেনিংটা নিয়ে আবার আর্টিস্টদের মধ্যেও অনেক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ওরা বলতে চাচ্ছে এটা দিয়ে কিছু না, 2 বছরের ট্রেনিংয়ে কি আর্টিস্ট হওয়া যায় কিনা, এই হওয়া যায় কিনা। এবং আমরাও যখন বিভিন্ন আমাদের টিচারদের সাথে বা আমাদের বন্ধু যারা চিটাগাং ঢাকায় আছে তাদের সাথে এই কোনো হয়তো কুমিল্লা থেকে সেদিনও ফোন দিল, নারায়ণগঞ্জ থেকে ফোন দিল যে শিক্ষকের সংকট, যখন আমরা বলি তখন ওই বন্ধুদের সাথে আলাপ করে বলে আমরা তো এটা নিয়ে আন্দোলন করতেছি, এটা কি হয় নাকি। তখন আমরা আবার এটার পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করি যে হবে না কেন। আমরা তো আর্ট কলেজ বা ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে তারা তো সবাই আর্টিস্ট হয় না। তাদের মধ্যে কেউ কেউ শিক্ষক হয় বা কেউ কেউ হয় টেকনিশিয়ান হয়। তো এটা আমরা তো সেটা বানানোর জন্য ক্লাসটা করতেছি। আপনারা আর্টিস্ট হবেন কি হবেন না সেটা পরবর্তী সময় আপনি কী করবেন সেটা তার উপর ভিত্তি করে। আপনি এই সমস্ত টেকনিক নিয়ে যদি মনে করেন যে, আবার কেউ আর্ট কলেজে পড়ে নাই কিন্তু বিখ্যাত আর্টিস্ট, অনেক নাম করে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এত বিখ্যাত, সে কি জীবন আর্ট কলেজে পড়ছে? তার কাকা আর্টিস্ট ছিল, সে তো জীবনেও চারুকলা পড়েনি। এরকম অনেক আছে। এস এম সুলতান, সে পালায় চলে আসছে, যদিও সে পড়ছে একটুখানি এই লাইনের সাথে জড়িত, কিন্তু মূলত তার নিজস্ব একাডেমিক এটাই বেশি। বিখ্যাত শিল্পী। আর আগের দিনে যারা বিখ্যাত সে তার আর্ট কলেজে, আমরা লিওনার্দো দা ভিঞ্চির কথা বলি, সেই রেনেসার যুগের মোনালিসা একে বিখ্যাত হয়েছে, ওনারা কি আর্ট কলেজে পড়ছে? তো ওনারা আর্টিস্ট হয় নাই। তাইলে আর্টিস্ট হওয়ার জন্য একাডেমিটা যেরকম প্রয়োজন নাই, আবার একাডেমিতে পড়লে আর্টিস্ট হবে এমন কোনো প্রয়োজন। এইভাবে যখন বলি তখন আর কিছু বলে না। তাহলে এখানে তো কর্মসংস্থান তৈরি হচ্ছে, আপনার বিষয়ের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আপনার বিষয়টা ক্লাস 8, 9, 6, 7, 8, 9 পর্যন্ত বাচ্চারা পরিচিত হচ্ছে। আপনার ওখানে কত শিল্পীর না আজকে যদি চারুকলা বিষয় না থাকে, এই এস এম সুলতানকে, এই খাজা কাইয়ুমকে, আমি আমার স্যারকে বলছিলাম, আমার বিখ্যাত না, আমার স্যার বিখ্যাত আর্টিস্ট খাজা কাইয়ুম, যেটা রিটায়ারমেন্টে আছে, ওনার সাথে কুমিল্লায় দেখা। তো ওনার সাথে এমনি কথা বলে, স্যার এই সমস্ত জায়গায় যখন যাই আমরা তো আমাদের শিক্ষকদের নামটা লিখে দিচ্ছি এখন। হ্যাঁ, কেমন হবে এরকম স্যার, যে বাংলাদেশের 10 জন বিখ্যাত শিল্পী, তার মধ্যে 5 জন আমার স্যারের নাম লিখে দিই। তারাও বিখ্যাত, তারা অত বিখ্যাত না। যেরকম হাশেম খান, কাইয়ুম চৌধুরী যেরকম বিখ্যাত হয়ে গেছে, জয়নুল আবেদিন যেরকম বিখ্যাত হয়ে গেছে, তারা তেমন বিখ্যাত না, কিন্তু তারাও বিখ্যাত। কিন্তু স্যারদের নামটা লিখে দিত। স্যারের সাথে কথা বলতে গিয়ে যখন এরকম বললাম, বলছেন না খারাপ কি, এটা তো ঠিকই আছে। তাহলে স্যার আজকে 6, 7, 8, 9, 10-এ যখন বাচ্চারা চারুকলা পড়ছে, তারা তো চারুকলা সম্পর্কে হচ্ছে, তারাই তো পরবর্তী সময় আর্ট কলেজে গেলে এই ফাইন আর্টসের ডিপার্টমেন্ট, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন আর্টসের সবচেয়ে বেশি পরিমাণেই থাকে। কঠিন ভর্তি হওয়াটা, কারণ সিট কম, অ্যাপ্লিকেট বেশি। আজকালকার দিনে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হয় তো কঠিন। আর ঢাকা ইউনিভার্সিটির আমার ছেলে পরীক্ষা দিবে, ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমাদের বাসায় ওই মেয়ে আসছিল একটা, আমাদের পরিচিত বন্ধু মহলের মধ্যে। তো ওকে বললাম যে ছেলেকে তো আর্ট কলেজে এই ঢাকা ইউনিভার্সিটি ইউনিট বোধ সম্ভবত 2 বছর, এখন তো সে ফাইনাল ইয়ারে আছে, ফাইন আর্টসে না, সে কম্পিউটার সায়েন্সে পড়ে। তো বলে যে ওরি বাবা, ওইটা তো দাদা, ওইটা তো আরও কঠিন। ওইখানে তো দেখা যাচ্ছে যে নিবে 250 জন, অ্যাপ্লিকেন্ট হচ্ছে 5,000, 10,000, 20,000, 30,000 এরকম। তো এটার কারণটা কি? ওরা যদি আগে থেকে জানা থাকে তাইলেই তো ব্যাপারগুলি। আর এখন তো আর্ট কলেজ নাই, বিভিন্ন জায়গাতে কিছু নাই, এখন ডিগ্রি নেই। এখন এইভাবে যদি শিক্ষক নিয়োগ না হয় আর কীভাবে হবে? এরকম যদি হতো যে না, আমাদের অ্যাভেলেবেল আর্ট কলেজ আছে, ওখান থেকে ডিগ্রি পাস করছে, ডিগ্রি পাস করার পরে তারা বিএড করলো, বিএড করে তারা শিক্ষকতার পরীক্ষা দিল, সেটা হলো একটা যুক্তি ছিল। কিন্তু এটা তো নাই। তো সুতরাং এখন যত এই সাবজেক্টটাই তো মাধ্যমিক পর্যায় থেকে হারিয়ে যাবে যদি এইভাবে যদি না হয়। এই সাবজেক্ট আজকে এনসিটিভি বই বের করতেছে, যখন দেখবে না এটা পড়া হয় না, এটা পড়ানোর কেউ নাই, ওরা এই বই বের করে দিবে। এনসিটিভি, ন্যাশনাল স্কুল টেক্সট বুক বোর্ড, ন্যাশনাল স্কুল জাতীয় পাঠ্য, যেটা অন্যান্য বই যে বের করে, মানে আমাদের ক্যারিকুলামের যত বই বের করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এর এনসিটিভি তো বের করে, ওদের চারুকারু বইও আছে। আপনারা 6, 7, 8, 9 পর্যন্ত, 6, 7, 8, 9 এই 4টা ক্লাসের বই কালেকশন করে বাসায় রাখবেন। এখান থেকে আমরা যা পড়াচ্ছি সব কিছু ওখানে আছে, সব কিছু ওখানে আছে। এটা এইখানে আপনাদের এনসিটিভি যে সিলেবাসটা তৈরি করে দিচ্ছে আপনাদের এনটিআরসিএ,
এনটিআরসি এর যে সিলেবাস তৈরি করে দিচ্ছে এই সিলেবাস কিন্তু এনসিটিভির বই দেখেই করেছে। এনসিটিভির বইতে যা আছে সেটা একটু বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে। তো যাই হোক, বাস্তববাদী চিত্রের মধ্যে এই যে রেখার মধ্যে যে আমরা দেখছি যে রেখা, হ্যাঁ থাক না, দৌড়লে ভালো লাগতেছে। এই রেখা মধ্যে আলো ছায়া, রেখার মধ্যে যখন আলো ছায়া দেখানো যায় তখন সেটা হচ্ছে বাস্তববাদী। আমি বললাম না ড্রয়িং করবো, আমি দিব একটা আকার দেখানোর জন্য। যেমন ধরেন এরকম বিভিন্ন রকমই দিলে এটা একটা আকার, মূলার একটা মূলা। আবার গাজরটা কেমন, এইভাবে এসে এটা সোজা হয়ে যায় গাজর কিন্তু উপরের অংশ কিন্তু একই, উপরের অংশটা প্রায় একই থাকে। পাতার ডিপে কেটে ফেলে তো, কারণ বাজারে তো আসলে মূলা গাজর পাতা সব আসে না, এই জন্য আমরা কিন্তু না কালার দিয়ে না, গাজর আর মূলার মধ্যে পার্থক্য আছে। কারণ মূলা কোনো সময় গাজরের মতো হয় না, এটা অবশ্যই এটা গাজরটা একদম সোজা এসে নামে, আর মূলা একটুখানি চিকন থেকে একটু মোটা হয়। গাজরটা হঠাৎ করে মোটা হয়ে চিকন হয়ে যায়, আর মূলাটা একটুখানি চিকন থেকে মোটা হয়। আর শালগমটা কেমন হয়, শালগমটা কেমন হয়, এই আগারটা এরকম থাকে শালগমের, এখান থেকে এসে চিকন একটা এই বসে, কিন্তু উপরের অংশ কিন্তু দুটোটার একই। শালগম, মূলা, গাজর এগুলো কিন্তু একই। এগুলি আকার, এগুলি হচ্ছে আকার দেখার ব্যাপার। এই আকারের পরে আমরা যখন আরো রিয়েলিস্টিক করতে যাব তখন কোন পাশে হবে, কি বলে গাঢ় লাইন হবে, কোথায় হালকা লাইন হবে, কোথায় একটুখানি শিখর দেখা যাচ্ছে, এই জিনিসগুলি আমরা যখন দেখাবো তখন সেটা হচ্ছে বাস্তববাদী রেখাচিত্র। তো রেখাচিত্রের মধ্যে লাইট অ্যান্ড শেড, রেখাচিত্রের মধ্যে আমি কিন্তু শেডে যাইনি, আমি কিন্তু এখন টোনে যাইনি। টোন অন্য জিনিস, সেটার জন্য আলাদা স্কেচ, সেটার জন্য আলাদা ক্লাস হবে। যে স্কেচ সেটা হচ্ছে যে পেন্সিল স্কেচ, আলো ছায়ার ব্যবহার, হ্যাঁ ওগুলি তো হবে, আমি আগেও দেখাবো প্র্যাকটিস করার সময়। আর আমি তো আপনাদেরকে কিছু ভিডিও আপলোড দিয়েছি, প্রয়োজন বোধে স্কেচের উপরে আরও ভিডিও আপলোড দিব, ওগুলি দেখলেও একই কথা। ওই জিনিসগুলি দেখলে আমি যেটা করাচ্ছি, আমি যেটা বোর্ডে করাচ্ছি সেটাই আমি ভিডিও করে আমি দিতে পারি, এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যায়। আমার যদি সময় হয় দেখি আমি আপনাদেরকে ওই জুমে ক্লাস নিতে পারি। জুমে ক্লাস যখন নিব আমি কিন্তু জুম আইডি যখন দিব তখন কিন্তু আপনাদেরকে জুমে কিন্তু আমি এটা মনে করেন যে প্র্যাকটিক্যাল ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখা হবে। কারণ এখানে কয়জন আছে, আপনার এখানে হচ্ছে যে 50 জন বা যতজনই হোক, যে 50 জন বা 51 জন 52 যতজন ছাত্রছাত্রী, আমি ওইটা বলবো রিপোর্ট। আমরা তো জুমে দেখবো, জুমে যখন ক্লাস নিব আমরা দেখবো যে এখানে কতজন অ্যাটেন্ড করছে। আবার সবার চেহারা, সবার ছবি দেখারও একটা সুযোগ আছে এইটা। তারপরে কে কি আঁকছেন, ওই 1 ঘন্টা জুমে ধরেন আমি 1 ঘন্টা নিব না, আমি 40 মিনিটের নিব, এটা ফ্রি নেওয়া যায়। 40 মিনিটের নিব, নিয়ে আমি জুমে যখন আমি আপনাদেরকে পাসওয়ার্ড আর এটা দেখে আপনারা ঢুকবেন ঠিক নির্দিষ্ট সময়ে, 10টায় বললে 10টায়, 11টায় বললে 11টায়, ওইভাবে ঢুকে আপনারা যখন বসবেন আপনার ঘরে সুন্দর করে বসবেন। আমি যখন বলবো যে আমি ওখানে ঘোষণা দিয়ে দিব যে একটা কাপ প্লেট রাখবেন সামনে, টেবিলের উপরে একটা কাপ প্লেট রাখবেন, আপনি চেয়ারে বসবেন, সামনে একটা কাপ প্লেট রাখবেন, একটা কাচের গ্লাস রাখবেন বা একটা মগ রাখবেন, এগুলি রাখবেন। আর আপনার সামনে আপনার স্কেচ খাতা যেটা আছে সেটা রাখবেন, আর 2B আর 4B পেন্সিল নিয়ে বসবেন। আপনি এখানে ক্লাস করতে গেলে, ব্যবহারিক করতে গেলে যেই কাজটা করতে হতো সেটা আপনি ওখানে করবেন। এবং আপনাদেরকে আমি ওখানে 20-40 মিনিট ক্লাস করে আবার 40 মিনিট পরে প্রয়োজন বোধ ওই জায়গায় কতটুকু দাঁড়াইছে ওইটা আরেকটা সেশন হতেই পারে। এটা আসলে সময়ের উপর নির্ভর করে, তো দেখা যায় ওনার সাথে আলাপ করে কী করে। আমার দিক থেকে আন্তরিকতার ঘাটতি পাবেন না। এটা একটা প্রথম চারুকলা ট্রেনিং শুরু হয়েছে। আমি আপনাদের প্রতিষ্ঠান প্রধান ইঞ্জিনিয়ার রুবেল সাহেব যখন আমার সাথে কথা বলছিলাম, দেখেন এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যেহেতু একটা চারুকলা, আমি এই সাবজেক্টের লোক, আমি ইন্টারেস্টেড, অসুবিধা নেই। তো এখন আমি আপনাদের সাথে যদি সরাসরি ক্লাস নিতে পারতাম তাহলে দেখতেন যে মানে উৎসাহের কতটুকু কি দেখানো যেত, কোনখান দিয়ে সময় চলে যেত দেখতে বলতেই পারা যেত না।
তো এই জন্য আসলে ওয়ান ওয়েটা খুব সমস্যা, বিশেষ করে 8 লাইনে ওয়ান ওয়ে ক্লাস, কোনো কিছুতেই ইন্টারাকশন না থাকলে, কথাবার্তা না থাকলে। আমরা তো এখন স্কুলে লেকচার মেথডে ক্লাস করাই বেশি। তাহলে বাস্তববাদী রেখাচিত্র কি তো বুঝতে পারলেন? তো বাস্তববাদী রেখাচিত্রটা হচ্ছে যে আপনাকে যে কোনো জিনিস সম্পর্কে, এগুলি যে আমি মুখস্থ আঁকছি মানে ছবি না, আমরা কিন্তু এগুলি একসময় বাস্তবে একটা ধারণা তৈরি। এখন যদি আমি আরেকটা আম আঁকি, এখন আপনাকে যদি আম আঁকতে বলি, এখন আমি যদি আপনাকে বলি যে দেখি একটা এই ফজলি আম আর একটা ল্যাংড়া আম, দুটা আম আঁকেন, তো তখন আপনাকে তো সমস্যায় পড়ে যেতে হবে। আপনি তখন মাথার মধ্যে ঘুরতে হবে যে আসলে আমের তো আঁকা। আপনি যদি বলি যে একটা কলা পাতা, যেমন আমার যতটুকু মনে আছে ফজলি আমটা সাধারণ আদর্শ আমের মতো, বা আমাদের দেশি আম, ফজলি একটু লম্বা হয়, বড় হয়, এটা হচ্ছে যে এটা হচ্ছে ফজলি। আমি দেখাই, যেমন এটা হচ্ছে ফজলি আম, এটা হচ্ছে দেশি, সাধারণ দেশি আম যেটা, আর এটা হচ্ছে যে ল্যাংড়া ধরি, একই রকম দেখতে কিন্তু ল্যাংড়া বানান ঠিক আছে কিনা জানি না। যাই হোক, এই তাহলে ফজলি আম আঁকার সময় আমি একটু বড় এবং একটু লম্বাটে হয়, এটার পেটটা একটু পুরু হয়, নিচের দিকে একটু চিকন হয়, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। তাহলে ফজলি আম এইভাবে এসে পেটটা একটু মোটো হয়ে এসে এই অনেকটা এরকম হয় ফজলি আমটা, ঠিক আছে। আর যদি আমি দেশি আম হই, দেশি আম কিন্তু একটু গোলাটে হয়, তাহলে এরকম করে এসে একটু একটু এরকম হয় দেশি আমটা। দেশি আমটা অনেকে কিন্তু 5 এঁকে দেন আম আঁকতে গেলে, সাবধান, 5 আঁকলে কিন্তু আম উঠতো না, কারণ আমের আগাটা এরকম গোল থাকে, এখান থেকে একটু উঁচা থাকে। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, এগুলি দেখতে দেখতে খেয়াল রাখতে হবে, মুখস্থ করার কিছু নেই। এটা হচ্ছে দেশি আম সাধারণ। আর ল্যাংড়া আমটা কিন্তু একই রকম, কিন্তু একটু লম্বাটে এবং আগাগোড়া এটা সমান নয়। এটা একটু বড় করে যদি আঁকি ল্যাংড়া আম, এই অনেকটা এরকম করে এসে এই হয়ে যায়, এই হয়ে গিয়ে তারপর এরকম এসে সোজা হয়ে যায়, অনেকটা একটু লম্বাটে থাকে। তো সুতরাং এই জিনিসগুলি আপনার, এটা তো আপনার বাজাতে এই জিনিসপত্র কিন্তু তো এটা কাজে লাগে, এটা সাধারণ মানুষের আইডিয়া। তো আপনি একজন আর্টিস্ট হিসেবে, আপনি একজন চারুকলা প্রশিক্ষক হিসেবে এই আইডিয়াটা থাকবে না কেন? আপনাকে যদি গাজর রাখতে বলি, আপনি যদি মূলে এঁকে দেন, এটা হবে না। তো সুতরাং এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। যেটা আমার এই ধারণাটা হয়েছে যে বাজারে দেখে এই ধারণাটা হয়েছে। তারপরে আপনি যেমন ধরেন পাতা, আমি যদি পাতার ক্ষেত্রে যাই, এগুলি কিন্তু রেখাচিত্র আকার এবং বাস্তববাদী রেখাচিত্র ও আকার মানে আঁকা মানে এটা দেখতে কেমন। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমি অবয়ব আঁকা শিখব। অবয়ব আঁকা শেখার পরেই তো আপনি ওইটার মধ্যে আলো ছায়ার ব্যবহার দিয়ে এটাকে শিল্পসম্মত করার চেষ্টা করবেন, এটা ডাইমেনশন আছে কিনা এগুলি আপনি চেষ্টা করবেন, এমনি তো আর হবে না। তাহলে এখন ধরেন আমি একটু আগে যেমন একটা কাঁঠাল পাতা বটাটা বেশি বড় থাকে না, এরকম থাকে। তারপর আমি এটা দিয়ে দিলাম এরকম করে এসে একটু এরকম এসে একটু এরকম থাকে, তারপরে এগুলি খুব ছন্দবদ্ধ, একটু ঢেউটেও থাকে, কাঁঠাল পাতা একটু ঢেউটেও থাকে। কিন্তু আমি যদি পেয়ারা পাতা একটু হার্ড, পেয়ারা পাতা কিরকম একটু হার্ড, একটু খুব জ্যামিতিক মতো মনে হয় দেখতে, এরকম এসে মাঝখানের এটা দিয়ে দিলাম। তারপরে এইভাবে এসে দেখেন এসে এরকম হার্ড হয়ে যায়, অনেকটা হার্ড হয়ে যায়, এরকম একটু হার্ড হয়ে এগুলি খুব সুন্দরভাবে মিলানো থাকে, অনেকটা এরকম। আর আম পাতাটা তো আমি কাছাকাছি ডিফারেন্সটা দেখাচ্ছি। আম পাতার সাথে কাঁঠাল পাতার ডিফারেন্স তো এটা কোনো ব্যাপারই না, একটা গোল টাইপ একটা লম্বা টাইপ, এটা আপনারা সবাই পারবেন। আমি যদি বলি যে একটা কাঁঠাল পাতার সাথে একটা কলা পাতার পার্থক্য দেখারি, এটা তো সোজা, আমরা কাছাকাছি যেটা সেটাই দেখাচ্ছি, তাই না? আর আমি যেমন পানটা আমরা সবাই খাই, পানটা আঁকতে পারাটা খুবই দরকার। পান পাতা কিরকম, এটা বটাটা জানেন বড় থাকে, এখন পান পাতা আঁকতে দিলাম, আপনি এইভাবে আঁকে দিলেন, এটা হইল নি, মানে আপনি এখান থেকে এঁকে দিলেন, এটা তো হলো না। এটাও পান পাতা হয়েছে, কিন্তু আপনি পান পাতার তো একটা আদর্শ হচ্ছে পান পাতার বটা,
মানে পান পাতার বটু দিয়ে তো কি খায়, চুনও খায়। তার মানে আপনাকে পান পাতা আঁকতে গেলে আপনাকে অবশ্যই বটার কথা খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটুখানি এরকম এসে এই মাঝখানের অংশটা গেলে এখান থেকে এসে একটু বটাটা রাখতে হবে, তারপর এইভাবে করে এসে এরকম থাকে। ইটস এ নাইস। পান পাতা, অসৎ পাতা এগুলো একটু কাছাকাছি। অসৎ পাতা, অসৎ গাছের পাতা যেটা, সেটা একটু কাছাকাছি। বট পাতা আবার একটু বড় হয়, আবার অনেকটা পেয়ারা পাতার মতো দেখতে, এগুলো কাছাকাছি। তো এই ডিফারেন্সগুলি আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি হ্যাঁ, এই জিনিসগুলি আপনাকে বুঝতে হবে। এবং বাস্তববাদী রেখাচিত্র যেটা, সেটা বাস্তববাদী রেখাচিত্র এইগুলি আপনার কন্টিনিউ, এগুলি আপনাকে কেন দিচ্ছি, এই জিনিসগুলি আপনি অনুশীলন করবেন জুলাই মাসের খাতায়। জুলাই মাসের খাতার মধ্যে দরকার হলে 1 সপ্তাহ বাড়িয়ে, আমরা খাতা জমা নেওয়ার সময় দরকার হলে আগস্ট আর জুলাইটা একসাথে নিব, সমস্যা কি? সেটা তো আগার সুবিধার জন্য যে এটা, কিন্তু ওইটা হচ্ছে তো ফ্রি হ্যান্ডটা হচ্ছে খুবই দরকার। এটা আমরা যারা একাডেমিক আর্টিস্ট, আমরা যারা একাডেমিক আর্ট, আমরা ওইটাকে প্রেফার করি না, আমরা ওইটাকে দিই না। যেমন কিন্ডারগার্টেন, এটা বাচ্চাদের একটা জড়তা তৈরি হয়। আমাদের যে চাইল্ড ফিলোসফিতেই আছে, বাচ্চাদেরকে কিছু এঁকে দেখানো যাবে না, এবং তারা যেটা আঁকে সেটাকে গুড বলতে হবে, এবং তাদেরকে রঙের ব্যবহারের ক্ষেত্রে কোনো নির্দেশনা দেওয়া যাবে না, তাদেরকে বলা যাবে না এটা ভুল হয়েছে, কারণ ক্লাস 5 পর্যন্ত এটা করাই যায় না। কারণ চিত্রকলার প্রধানই হচ্ছে তাকে যে মনের মাধুরী মিশিয়ে তার ভিতর যেই প্রকৃতি নিয়ে, আকার নিয়ে যে চিন্তা, সেটা বাহির করে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া, অনেকটা উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতার মতো বা প্রতিযোগিতার মতো। এটার পেছনে সময় দিতে গেলে ওইভাবেই দিতে হবে যে সে মুক্ত হবে। এই জন্য আমি ওইভাবে দেখাচ্ছি না। ওটা পরে যখন জিওমেট্রিক আর এগুলি আঁকার আর এমন কি ব্যাপার, পেঁপে আঁকার সময় একটা সুযোগ ছিল, দেখালাম। এখন ত্রিভুজ দিয়ে ঘর আঁকা যায়, এটা এইভাবে দেখানোর তো কোনো, ত্রিভুজ দিয়ে ঘর আঁকা যায়, কিন্তু এটার দরকার নেই। এটা একটা ঘর আঁকতে গেলে এইভাবে দিয়ে, হ্যাঁ, ফ্রি হ্যান্ডটাকে আমরাই দিব, গুরুত্ব দিব সবচেয়ে সবার ক্ষেত্রে। এটা স্কুলে তো ফ্রি হ্যান্ডের গুরুত্বই সবচেয়ে বেশি। এই জন্যই আর্টিস্টরা, ঢাকা চিটাগাংয়ে আর্টিস্টরা চিৎকার করছে যে এইভাবে করে বাচ্চাদের যে মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যেমন আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলিতে দেখি, আমার স্কুলে আমি একবার শিল্পকলা একাডেমিতে ডিজি স্যারের সাথে আলাপ করে একটা ট্রেনিং প্রোগ্রামও করেছিলাম। এখানে সরাসরি বলে স্যার খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে বাচ্চাদের জন্য ওরা যা শিখায় বাচ্চার জীবনটা নষ্ট করে দেয়। ইভেন এইভাবে ফর্মালি একে বলে দেয় যে এইটাই আঁকতে হবে, এর বাইরে গেলে নাম্বার দিবে না। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম উনি জীবনে কোনদিন ছবি আঁকা শিখে নেই। হয়তো আমাদের শিল্পকলায় এসে কিছু জিনিস শিখছে, বা আমার কাছে কিছু জিনিস শিখছে, ওরা এখন চারুকলা টিচার। তো এটা কেন করা, ওই যে গার্ডিয়ানদের চাপ, নাম্বার, এই সেই। অথচ উনি যদি মনে করে যে না আমি সবাইকে 10-এ 10 দিব, অসুবিধে কি, দেখ না, এই সাবজেক্ট নিয়ে তার তো ফার্স্ট সেকেন্ড থার্ড বানানোর দরকার নেই। এইটা ওই যে উনি বেশি দিলে আবার ওনার ভিতরে সমস্যা আছে। ওনার ভিতরে কি সমস্যা, ওনার একটা ছেলে ওই চারুকলায় 50-এর মধ্যে 50 পাইয়া ক্লাসে ফার্স্ট হয়, আর একটা ছেলে চারুকলায় 50-এর মধ্যে 40 পাইয়া অন্য বিষয়ে আগাই থাকে, চারুকলার নম্বরের জন্য সেকেন্ড হয়ে যায়। এই যে প্রতিযোগিতাগুলো উনিই তৈরি করে, কারণ ওনারা এই বিষয় সম্পর্কে আইডিয়াটা না থাকার কারণে। যাই হোক, এগুলো অন্য প্রশ্ন। হ্যাঁ, এগুলি সব ড্রয়িং এবং স্কেচ, এগুলি সব জুলাই মাসের খাতায়। ড্রয়িং এবং হালকা টোন দিয়ে যেগুলি করবেন, আমি পরবর্তী যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, ওই পার্সপেক্টিভ, ওটা আমি পরের ক্লাসে আসবো আস্তে আস্তে। পার্সপেক্টিভ আপনাদেরকে একটা দিয়েছিলাম যে পরিপ্রেক্ষিত বুঝানো, তারপর আরেকটা কি দিয়েছিলাম, অনুপাত বুঝানো, আরেকটা কি দিয়েছিলাম, 3টা জিনিস বুঝিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম না, অনুপাত বুঝানো, পার্সপেক্টিভ বুঝানো। এই জিনিসগুলি আপনারা জুলাই আগস্ট মাসের খাতায় করবেন। কিন্তু আপনি এর নেটওয়ার্ক তো দেখি খুব একটা ভালো নেই।
আপনাদের আমি কিছুদিন আগে এখানে যে এই বলেছিলাম যে এই যে এখানে একটাতে বলেছিলাম আমি এই আলো ছায়া দেখানো, কোনো একটা ছবিতে আলো ছায়ার ব্যবহার। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ঠিক নেই লেখা আছে, মোমবাতি দেওয়া ঠিক নেই, এটা কেন লেখা আছে? এটা এই জন্যই লেখা আছে যে মোমবাতির আলোটা দেখা যাচ্ছে যে এখানে যে প্রতিফলন দেখা যাচ্ছে, মোমবাতির আলোটা যে দেখা যাচ্ছে, মোমবাতির আলোটা এদিক থেকে পড়লে এই দিকটা কিন্তু অন্ধকার থাকার কথা, এই দিকের মতো, কিন্তু এখানেও আলো দেখিয়ে দিছে। তারপরে এই দিকে অন্ধকার, ঠিক আছে, আবার এখানে যেরকম আলো দেখিয়েছে এখানে তার চেয়ে বেশি আলো দেখিয়েছে, এই জন্য এটা ঠিক নেই। এটা ঠিক আছে বলেছে, স্কেচ করছে, এটা ঠিক আছে, যে কিন্তু দুটোটা একই রকম হলে ভালো হতো। সবাই তো আসলে সব কিছু একইভাবে দেয় না। যেমন এখানে অনুপাত একটা, এখানে তো বলাই আছে, লেখাই আছে যে অনুপাতের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে একটা জগ এবং একটা গ্লাস অনুপাত কিরকম হতে পারে সেটা এখানে ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনুপাত ঠিক নেই। যদিও আমরা কাছের জিনিস বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়, কিন্তু এখানে ঘর আর মানুষের তুলনায় দেখা যাচ্ছে গাছটা যত দূরেই থাকুক এটা দেখতে মানুষের চাইতে বড় মনে হবে। সেটা কিভাবে মনে হবে সেটা ড্রয়িং দিয়ে বোঝা যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঘরের চাইতে ঘরের গাছটা সমান, আবার ঘর অনুপাতে পাখিটা অনেক বড়, এইরকম একটা আনুপাতিকভাবে ভুল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে পরিপ্রেক্ষিত, মানে পার্সপেক্টিভ, ইংলিশে বলে পার্সপেক্টিভ। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ঠিকই আছে যে একটা গাছের নিচ দিয়ে একটা দূরে, যেমন এই একটা গাছ, এটা কোনটা, এই একটা গাছ, এই একটা নদীর ঘাট, এই একটা গাছ, ঠিক আছে, এই একটা গাছ, এখানে একটা নৌকা বাঁধা দেখাচ্ছে, এখানে একটা নৌকা বাঁধা, আর দূরে একটা নৌকা, পালতোলা নৌকা একটা। এটা কিন্তু পরিপ্রেক্ষিতে ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কাজের মধ্যে দেখিয়ে যাচ্ছে এখানে যে এখানে এই গাছটাকে, এখানে ছোট গাছ হতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে নৌকাটা এটা, আর দূরে নৌকাটা এত বড় দিয়ে দিয়েছে, তো এটা তো হবে না, কারণ কাছের নৌকা একই রকম সাইজের নৌকা, প্রায় ঘাটে বাঁধা। আবার অনেকে দেখা যাচ্ছে ছবি আঁকছে, নৌকাটা ঘাটের মধ্যে বাঁধা কিন্তু পাল তুলে রাখছে। একটা নৌকা কিন্তু ঘাটে আসার আগে পালটা নামিয়ে ভাঁজ করে রেখে দেয়, পাল তোলে সাধারণত পাল তুলে নৌকায় কখন, যখন সে বাতাস পায়, যখন সে বাতাসের জন্য বাতাসে সহজে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য পালটা সে উঠায়। তো এইভাবে করে আপনারা আসলে প্র্যাকটিসগুলি করবেন। আপনারা যেটা বলা হচ্ছে যে ড্রয়িং, আপনাদের প্রথম যে খাতা, জুলাই মাসের খাতাতে আপনি ড্রয়িং এবং কিছু স্কেচ করে ওই খাতাটা শেষ করবেন, এবং পরিচ্ছন্নতা রাখবেন, খাতাটা পরিচ্ছন্ন রাখবেন, আজেবাজ জিনিস একে নষ্ট করবেন না। তারপরে বেশি পৃষ্ঠা নষ্ট, উভয় পৃষ্ঠে আঁকার দরকার নেই, আপনি এক পৃষ্ঠে আঁকেন, আপনি উভয় পৃষ্ঠে আঁকলে আরেক পৃষ্ঠে ছাপ পড়ে যাবে। আপনি একটা পৃষ্ঠে যদি এদিকে আঁকেন, এটা উল্টিয়ে যখন এদিকে আঁকতে যাবেন তখন এটার ছাপটা এখানে পড়ে যাবে, ওই কিসের মতো, কি বলে, কি পেপার, কার্বন পেপারের মতো, কারণ পেন্সিলের দাগ তো কার্বনের কাজ করে। তো সুতরাং এই জিনিসগুলি খেয়াল রেখে দেখেন, একটার পিছে একটা কত ধরনের চিন্তা মাথায় রাখতে হয়। এটা চারুকলাতেই হয়, আর অন্য কোনো বিষয় হয় না। এটা এই চারুকলাতে এই জিনিসটা হয়, মানে সব কিছু মাথায় রাখতে হয়। এই জন্য চারুকলায় যারা পড়ে তাদেরকে বলা হয় অলরাউন্ডার হইতেই হবে। আজকের দিনের কম্পিউটার সায়েন্স, আমার বন্ধু 2-1 জন আছে ওয়েব ডিজাইন করে, তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা ওয়েব ডিজাইন করে, তারা লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট তাদের চিটাগাঙে আছে। এক বন্ধু আছে, সে পোর্টের ওয়েব ডিজাইন করেছে, আরও এরকম অনেকেই আছে কয়েকজন, বিভিন্ন, পরে সে এগুলি ছেড়ে, কী ব্যাপার সোহেল তুমি এগুলি এখন কাজটা করে, না দাদা আমার আসলে আপনাদের মতো যদি একটু আর্ট লাইনে একটু জ্ঞান থাকতো, আমার এই কাজগুলি আরও ভালোভাবে করতে পারতাম। কেন? বলছে আরে ওয়েব ডিজাইন, ওয়েব পেজটা তৈরি করার জন্য যেই টেকনিক্যাল ফ্যাসিলিটি সেটা আমি পারি, যে টেকনিক্যাল নির্দেশনা সেটা আমি দিতে পারছি, কিন্তু ওইটার যে কালার সেন্স, ওটার মধ্যে যে ডিজাইন, ওটার মধ্যে যে রঙের ব্যবহার, ওটার মধ্যে কি ওয়াশের ব্যবহার, এগুলি তো আমি পারছি না, এগুলি তো আমার মাথায়, এই জন্য দেখা যাচ্ছে ওয়েব পেজটা ভালো লাগতেছে না। আমার দেশের এই বিভিন্ন ওয়েব কোম্পানিগুলিতে আর্টিস্ট নেই, এই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশের সরকারের যে ওয়েব পেজ
ওখানে দেখা যাচ্ছে ডিজিটাল কিছু ছবি দিয়া একটার পর একটা আসতেছে বা খাইতেছে শেষ কোনো ধরনের। অথচ বিদেশি আপনি ওয়েব পেজগুলি দেখেন কত সুন্দর, ওখানে বিদেশি ওয়েবসাইটের মধ্যে আমি নকশিকাতের কাজ দেখছি, বিদেশের ওয়েবসাইট। এটার কারণ কি? ওখানে একজন আর্টিস্ট তো অ্যাপয়েন্টেড আছে, যে টেকনিশিয়ান যে ওয়েব পেজটা বানাচ্ছে সেই আর্টিস্টের। আমাদের এখানে তো শ্রমের মর্যাদা আমরা বা আমাদের এখানে শিক্ষার মর্যাদা নাই, আমরা এখানে শিক্ষার মর্যাদা দিতেও পারি না। আমরা এখানে না দিয়ে এই ধরনের কিছু স্থূল কাজ আমরা করে ফেলি। আমরা যেখানে আছে তাকে সেখানে মর্যাদা দিতে হবে। আমাকে যখন আমি কোনো একটা আর্ট পিস তৈরি করব, অবশ্যই আমাকে ওইখানে জেলা পর্যায়ে যদি কোথাও কিছু তৈরি করা হয়, ওখানে যে উন্নয়ন কর্মকাণ্ড হবে, এখানে একটা আর্ট পিস হবে, এখানে একটা পার্ক হবে, পার্কে কি থাকলে হবে, ওই সমস্ত কমিটিতে অবশ্যই একজন আর্টিস্ট থাকতে হবে বা চারুকারু বিষয়ক অভিজ্ঞ একজন লোক থাকতে হবে, নাহলে তো এই জিনিসগুলি হবে না। এটাতে কোনো সমস্যা হবে না তো? এটা অফ টপ হয়ে গেছে নাকি? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, এইভাবে করে আমাদেরকে যে বললাম যে রেখাচিত্র খালি করব আমি আকারের জন্য, যে জিনিসটা কিভাবে আঁকা যায় সেটার জন্য, তারপর কিভাবে টোন দিব, কিভাবে কি করবো, এগুলো কিছু ব্যবহারিক ক্লাস। আসলে বারবার বলছি যে কাছাকাছি বসে ক্লাস নেওয়ার কোনো বিকল্প নেই। তো আমি যখন আজ এই সপ্তাহে যদি নাও পারি, আমি যখনই পারি আমি ক্লাস একটু বাড়ানোর জন্য এটা ওনার সাথে কথা বলে করবো। দরকার হলে আমি ওই ইজেল নিয়ে থেকে ওখান থেকে আমি ক্যামেরা সেটিং করে প্রয়োজন বোধে এখানে আমি এক্সট্রা কোনো সময় টাইম পেলে ওনার সাথে আলাপ করে এসে ব্যবহারিক ক্লাসটা দিলে জুমের মাধ্যমে আমি সবাইকে দেখব যে আপনারা বসছেন, খাতা নিয়ে বসছেন, আপনারা আঁকছেন। এরকম কিছু কাজ করতে হবে। এরকম কিছু কাজ না করলে আসলে আপনাদের সেই ডেভেলপমেন্টটা হবে না। তো যাই হোক, আশা করি আপনারা সামনে বাসায় এতক্ষণ কাজ করেছেন এবং খাতা নিয়ে বসেই করেছেন। এবং আজকে থেকে আমি বলছি যে আগামী ক্লাসে কিন্তু আগামী ক্লাস থেকে এখন থেকে যে সবসময় যখন আজকে এই বিশেষ করে শিল্প মাধ্যম নিয়ে যখন কথা হবে, এখানে ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল দুটো একসাথেই হবে। কারণ এটাকে একটাকে, যেমন আমি যখন ড্রয়িং, এখানে আপনার কাছে ব্যবহারিক ক্লাস 21টা করতে হবে। তাহলে দেখেন ড্রয়িংয়ের উপর কী গুরুত্ব দেওয়া আছে, সবচেয়ে বেশি ক্লাস। কারণ আপনি সরসরা কখ, ছবি আঁকা সরসরা কখ হচ্ছে ড্রয়িং। এই ছবি আঁকা সরসরা কখ যদি সরসরা কখ না শিখলে আপনি যেরকম কোনো শব্দ গঠন করতে পারবেন না, বাক্য গঠন করতে পারবেন না। ঠিক এই জন্য ড্রয়িংয়ে সবচেয়ে বেশি ক্লাস দিয়েছে। এই জন্য আমি এখানে এইটার সাথে এই ক্লাস 21টার সাথে আমি যদি আরও এই উপকরণ এখানে যদি এই যে 12টা ক্লাস, তো এইগুলি যখন আমি তো দেখানোর সময় দেখিয়েছি যে এই জিনিসগুলি লাগবে, এটা লাগবে, তখন তো আবার করেও দেখিয়েছি কোনটার কি ব্যবহার। এই জিনিসগুলি আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। আমার আলাদা করে শিল্প মাধ্যম, শিল্প উপকরণ, করণ কৌশল, এগুলির কোনো আলাদা করে ক্লাসের তত্ত্বীয়ভাবে যতটুকু গুরুত্ব আছে তার চেয়ে বেশি গুরুত্ব আছে ব্যবহারিকে। কারণ আমাদের এই কাজগুলি আমি কীভাবে করছি সেটা কিন্তু আমি যদি মুখস্থ করে শিখতাম যে একটা ওয়েল পেন্টিং কিভাবে করতে হবে বা একটা এই জলরং কিভাবে করতে হবে, তাহলে কিন্তু আমার মুখস্থ থাকতো না। আমরা ওইটা তত্ত্বীয় করার পরে আমরা আবার শিখেছি, আমরা আবার প্র্যাকটিক্যাল করেছি। এই জন্য ব্যবহারিকের কোনো বিকল্প নেই। এই জন্য আপনার প্রচুর ড্রয়িং করতে হবে। যত বেশি ড্রয়িং করবেন তত হাত ফ্রি হবে। নিজেকে খুব, আপনার যখন ইংরেজিতে কথা বলতে চান দেখবেন শব্দ খুঁজে পান না, তখন নিজেকে অস্বস্তি মনে হয়। ঠিক ড্রয়িংটাও এরকম। আপনি যখন একটা প্রচুর প্র্যাকটিস থাকবে, আপনার হাত যখন ফ্রি, আপনি তখন এই যে আমি যে কিছুক্ষণ আগে অনেকগুলি এঁকে ফেললাম, অনেকগুলি ফল, অনেকগুলি পাতা এঁকে ফেললাম, এটার কারণ কি? এটা ব্যবহারিক প্র্যাকটিসটা থাকার কারণে। আমার যদি প্র্যাকটিসটা না থাকতো, আমরা যদি শিক্ষকতা কাজের সাথে যদি না থাকতাম, আজকে অনেক বছর আগে পাশ করেছে, মাঝখান দিয়ে 2-3 বছর 4 বছর কোনো কাজ করে নাই, কিন্তু ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা চিরাং ইউনিভার্সিটি ফাইন্যান্স থেকে পাশ করে এসে এখানে দাঁড় করায় দিলে হয়তো তত্ত্বীয় ক্লাসটা আপনাদেরকে ঠিক মতো নিতে পারতো, কিন্তু ব্যবহারিকে নিতে গেলে ওনারও হাত কাঁপতো। কারণ এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, ওনারা তো অল্প একটু প্র্যাকটিস করলেই সেটা রিকভার হয়ে যেত, কারণ আগে উনি করেছেন। কিন্তু আর আপনার তো আগে করা নেই, নতুন করেই করতে হবে। এই জন্য আপনাকে অনুশীলনটা আরও বেশি করে করতে হবে। এই জন্য আপনি আশা করি 6টায় খাতা বানিয়ে ফেলবেন।
6টা খাতায় বানিয়ে ফেলান বা 2টা খাতা। এখন তো আপনার যার এই জুলাই এবং আগস্টে দোনোটা খাতেই চাই। আমি আগামী জুম ক্লাসে আগামী সপ্তাহে ধরেন মাঝামাঝি সময়ে যদি কোনো সমস্যা না হয় আমি একটা টাইম দিব। এই আজকে তো হচ্ছে শুক্রবার, শনি রবি, ধরেন সোমবার মঙ্গলবারে আমি একটা টাইম দিব যে জুমে আপনাদের সাথে কথা বলবো 30 মিনিট বা 40 মিনিট। আমি সবার খাতা দেখতে চাই। এটা আমার নিজের ওন ইন্টারেস্টে, কারণ আমি একজন শিক্ষক। আমি আমার ছাত্রদের চেহারা দেখতেছি না, আমি আমার শিক্ষার্থীদের চেহারা দেখছি না। এটা আমার কাছে যে কতটুকু মর্মবেদনা, এটা আমি কিভাবে প্রকাশ করব? আপনারা কি করছেন সেটা আমি দেখছি না। এটা আমার কাছে একটা মর্মবেদনাদায়ক। আমি তো এরকম না যে হ্যাঁ লেকচার দিয়ে আসলাম, ঠিক আছে চলে টলে গেলাম, আমাকে বলছে রুবেল সাহেব আমি 1 ঘন্টা দেড় নাহলে এরপরে আমি বাসায় গিয়ে আপনাদের কথা ভাবি, আপনাদেরকে অনেক কিছু আমি আপলোড দেওয়ার চেষ্টা করি। এটা কারণটা কি? কারণটা একমাত্র এইটাই যে আমার বিষয়ের প্রতি যে একটা সাবমিশন, এই সাবমিশনটা থেকেই আমার এই জিনিসগুলো অটোমেটিক আসে। তো সুতরাং আপনারাও আশা করি সাবমিটেড হবেন, এবং এখন একটা সুযোগ বাসায় বসে বসে কাজ করার অনেক সুযোগ। আপনি ব্যবহারিক ক্লাস যখন হবে তখন আসবেন, সপ্তাহে 3 দিন 4 দিন আসবেন, বা 5 দিন আসলেন, আইসে এখানে বসে ব্যবহারিক 1 ঘন্টা করে চলে গেলেন। ওটার চাইতে বাসায় যদি আপনি 2 ঘন্টা কাজ করেন অনেক লাভ। আর আপনারা তো অনেকেই জানি যে কুমিল্লা চিটাগাংও থাকেন যারা এই কোর্সে ভর্তি হয়েছেন। তো সুতরাং জায়গা মতো বসে, আর লকডাউন যখন হয়ে যাবে কাছাকাছি চলে আসবেন তখন আমরা সরাসরি ক্লাস নিব। আর এই ধরনের ইনস্টিটিউটে তো আমি যতদূর জানি যে উপস্থিতির একটা বিরাট ব্যাপার আছে। আপনারা তো অনলাইন ক্লাসে অনেক সময় উপস্থিত থাকছেন না, এগুলি আমরা দেখছি। আমাদের স্টুডেন্ট সংখ্যা 50 জন, আপনারা দেখছি যে ওই ক্লাস সিন করেছে 40 জন, 36 জন, 35 জন। এটা কারণটা কি? এটা তো ঠিক না। আপনাকে ক্লাসে উপস্থিতির বিকল্প নেই। আমাদের এখানে মেসেঞ্জারে বিভিন্ন আমাদের এখানে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে যে ফেসবুক গ্রুপ, আরটা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ। আপনারা এই সমস্ত জায়গায় লেখালেখি করেন, আপনারা বলেন, আপনারা এগুলি বলেন। আপনি যদি মনে করেন আপনার ছবিটা ভালো হয়েছে, আপনি 1বার বা 2বার আঁকেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি একটা গ্লাস আঁকতেছেন, আপনি 1 পৃষ্ঠে 2টা গ্লাস আঁকলেন, কাঁচের গ্লাস আঁকলেন, আপনার মনোভূত হলো না। আমি যেভাবে বলেছি যে ড্রয়িং এন্ড পেইন্টিং, ড্রয়িং এবং স্কেচ এবং বাস্তববাদী রেখাচিত্র এরকম হচ্ছে না, আপনি আরো পৃষ্ঠে আরো এরকম, আপনি এটার কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যদি মনে করতে 10 পৃষ্ঠা আপনি কাঁচের গ্লাসই আঁকবেন, অসুবিধা কি? আমরা চিটাগাং আর্ট কলেজে যখন পড়তাম 2 3 4 5 5 শুধু বোতলই গেছি, বিভিন্ন রকম বোতল দিয়ে যেত আমাদেরকে সারে আঁকো আঁকো আঁকো। এটা লাগানো ছাড়া তো শব্দ শোনা যাবে না, মোবাইলের মাপ তো নাই। আচ্ছা সাউন্ড আছে। যাই হোক, আমি তো শেষ করে ফেলছিলাম, এই জন্য ভুলে দিচ্ছি এখন উনি আবার প্রশ্ন করাতে। তো এটা হচ্ছে যে আপনি কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আপনি ইচ্ছা করলে 10-12 আঁকতে পারেন, কিন্তু আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। কারণ আপনি 1বার 2বার আঁকলেন, এখানে অনেকেই দেখেছি বিভিন্ন কিছু এঁকেছেন যে স্থূলভাবে একে হালকা করে এঁকে আপলোড দিয়েছেন, এটা ঠিক না। তারপর আরেকজনের ছবিতে মন্তব্য করার কোনো দরকার নেই, এটা করবেন না আপনারা। মন্তব্য কিছু করার আমরা করব, মন্তব্য যদি করতে হয় আমি দায়িত্ব নিয়ে করব, সেটা মনে রাখবেন। কারণ এই বিষয়ে শিক্ষক আমি। আপনার হ্যাঁ কাউকে সুন্দর বলতে পারেন, অসুবিধা নাই, কিন্তু অসুন্দর বলবেন না। মন্তব্য মানে পজিটিভ মন্তব্য করেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখেন একজন মূল্য এঁকেছেন, এটা কে এঁকেছে? সুনীল শান্তশীলের আমি এই পাখি একটা এঁকেছেন, এটা কি পাখি এটা বুঝেই যাচ্ছেন। এটা কি টিয়া পাখি না কাক? এখানে যদি এটা পাখিটা বুঝে যাচ্ছেন হার্ড, এবং এটা কাগজের তৈরি মনে হচ্ছে। আপনার দোষ নেই, আপনি চেষ্টা করেছেন ভালো। এই ধরনের প্রাণ আছে, এরকম জিনিস আঁকার জন্য অনেক স্কিলের দরকার আছে, এটা আপনার দোষ না। আপনি এখন স্থির জিনিস আঁকবেন, স্থির। অস্থির জিনিস মানে যেটা চলাফেরা করে ওই ধরনের জিনিস আঁকার জন্য আপনি অন্তত 1 মাস 2 মাস ক্লাস করেন, তারপর আমরা তো যাবো। এবং ওইখানে ওই সমস্ত জায়গায় গেলে, কারণ আপনি ক্লাসে গেলে আপনাকে বাচ্চারা বলতে পারে স্যার আমাদেরকে টিয়া পাখি এঁকে দেখান, একটা কাক এঁকে দেখান, তার মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে না। ওই আগে যেরকম পাতার পার্থক্য বুঝিয়ে দিই, সেটার পার্থক্য বোঝার ব্যাপার আছে। যেগুলি আগামীতে অনেক সময় আছে। আমাদের বললাম তো এখন কিন্তু ব্যবহারিক ক্লাসগুলি শুরু হয়ে যাচ্ছে। এই যে আমাদের এখানে যে ব্যবহারিক ক্লাস বলছে 21টা নিতে, আমরা 21টা কেন, আমরা দরকার 30টা ক্লাস নিব ব্যবহারিকে।
এটা কোনো সমস্যা না। আমাদের তত্ত্বীয় যখন শেষ হয়ে যাবে, এই তত্ত্বীয় যখন এই যে গুহা চিত্র, তারপরে যে এশিয়ান আর্ট বা প্রাচ্য ভারতীয় চিত্র, তখন তো আমাদের দুইটাই ব্যবহারিক ক্লাস হবে। একটা হবে ধরেন একটা হবে ড্রয়িং অ্যান্ড স্কেচ নিয়ে, একটা হবে ড্রয়িং নিয়ে, একটা হবে স্কেচ নিয়ে, তারপর আবার একটা হবে স্কেচ নিয়ে, একটা হবে মডেলিং নিয়ে, একটা হবে মডেলিং নিয়ে, একটা হবে লেটারিং নিয়ে, একটা হবে লেটারিং নিয়ে, একটা হবে বেসিক ডিজাইন নিয়ে। নাহলে তো আমাদের শেষ হবে না, তখন তো আমাদের বেসিক। কিন্তু আপনাদের আবার পাশাপাশি তত্ত্বীয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। তত্ত্বীয় ক্লাস নিয়ে আমরা বেশি দূর যাব না, এখানে 15টা আর 12টার ক্লাসের কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তত্ত্বীয় ক্লাসে সাজেশন বা যেটাই হোক এগুলি আপনারা পেয়ে যাচ্ছেন বা যাবেন। সাজেশন করতেছেন, আপনি মনে করতেছেন যে কিছু প্রশ্ন পেলে সুবিধা, আসলে না, আপনাকে পড়তে হবে। আপনি প্রশ্ন পাবেন, ওগুলি অটোমেটিক পেয়ে যাবেন উত্তর। বলেন। একটা প্রশ্ন করছে স্যার, জুলাই মাসে কি 120 পৃষ্ঠার চিত্র অঙ্কন করব? হ্যাঁ, এটা তো কমন প্রশ্ন। জুলাই মাসে 120 পৃষ্ঠা আগস্টের জন্য। হ্যাঁ, জুলাই মাসের একটা খাতা, প্রতিটা মাসের জন্য আপনি 100 থেকে 120 পৃষ্ঠার খাতা বানান। আপনারা এরকম কৃপণতা করতেছেন কেন এই সমস্ত প্রশ্নের পিছনে? আমি তো এটা বুঝি না। আপনি 200 পৃষ্ঠার খাতা বানাবেন, বলো স্যার 120 পৃষ্ঠার খাতা কম হয়ে যাচ্ছে, আমরা 200 পৃষ্ঠা, 30টা দিনে আপনি 200 পৃষ্ঠা শেষ করতে পারবেন না। আচ্ছা, খাতাটা কি ওই আমরা সাধারণত লেখালেখি যেটা করি ওই ধরনের খাতা? এরকম একটু ভালো কাগজেরটা নিতে হবে, আর একটু মোটা ঢালের হলে আরো ভালো হয়। যে ওনার বাধাই করে একটা খাতা আছে আমাদের এখানে, একজন প্রশিক্ষক, এদের আপনার খাতাটা দেখি। উনি যদিও একটু বেশি করে, উনি একটা স্কেচ খাতা বানিয়েছেন, এই যে একটা স্কেচ খাতা বানিয়েছেন, এটা হিসাবের খাতার মতো। আমি পাই না স্যার, বাজারে যেগুলো আছে সেগুলো সব না না, আর এখন লকডাউনের কারণে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। আমরা বাধাই করা খাতাটা, স্কেচ বুক এগুলো রেডিমেড পাওয়া যায়। আপনি যারা মাইজিতে আছেন তারা সুপার মার্কেটে গেলে নিচের তলায় ডান পাশে একটা 8 মিটার আছে। আপনি প্রয়োজন বলতে নিজেও বানিয়ে নিতে, বাইন্ডিং এর দোকান থাকলে আশেপাশে। আমি বললাম না যে পোস্টার পেপার এবং সাদা পোস্টার পেপার এবং সাদা পোস্টার পেপার এবং কাটিস পেপার, এই দুটো মিলিয়ে খাতা বানান। সাদা পোস্টার পেপার এবং কাটিস পেপার মিলিয়ে খাতা বানালে সেই খাতাগুলি আপনার ভালো হবে, কারণ স্কেচও করতে হবে তো আপনাকে। সাদা কাগজ দিয়ে স্কেচ করতে পারবেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আশা করি আপনারা ব্যবহারিক ক্লাসটা খুব বেশি পরিমাণে করবেন, এবং আগামী জুম ক্লাসে আমি যদি একদিন আগে যদি আপনাদেরকে এটা নোটিশ দিই, আপনারা সবাই থাকবেন। ওইটার উপরে আমি ওনাকে বলে দিব আমাদের। হ্যাঁ, আচ্ছা, সেটা দেখা যাক, সেটা আমার কাছে সেটাই করতে হবে, সেটা তো ওনাকে করতে হবে। আপনারা জুম ব্যবহার করার জন্য এগুলিতে আপনারা আমার চেয়ে বেশি এক্সপার্ট। এগুলিতে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা অনেক এক্সপার্ট। আশা করি তারা জুমে, যখন আপনি জুম তো আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হয়। সবচেয়ে ভালো যে জুমে তো আমরা ভিডিওতে দেখব, আর জুমে যদি আপনি ছবি দিয়ে অ্যাপস ডাউনলোড করে যখন রেজিস্ট্রেশন করবেন, তখন যদি আপনি ছবিটা দিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো। তাইলে আপনি যখন ভিডিও অফ রাখবেন তখন আপনার ছবিটা দেখা যাবে। কিন্তু আমি যখন ক্লাস নিব, ভিডিও অফ রাখা যাবে না, আপনার চেহারা দেখে বসা যাবে। আপনাকে যখন বলবো দেখি আপনি কি করছেন দেখান, আপনি এইভাবে খাতা দেখাতে হবে। আমি সেভাবেই ক্লাসে অ্যালাউ করবো সবাইকে। ধন্যবাদ।